দর্শক স্বাগত একাত্তর সংযোগে আমি সামিয়া রহমান। আগামী ৩০ ডিসেম্বর হতে যাওয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তৎপর হয়ে উঠছে বলে শোনা যাচ্ছে। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হতে যাচ্ছে, তাই স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠছে জাতীয় রাজনীতিও। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতিমধ্যে এই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। আর আজ আড়াই মাস পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের বৈঠকে ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় নির্বাচন বর্জন করলে দলীয় প্রতীকে পৌর নির্বাচনে থাকার কথা হয়তো ভাবছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই নিয়ে আজকে আমরা কথা বলবো একাত্তর সংযোগে, এবং আজকে রাত নাগাদই সম্ভবত জানা যাবে যে বিএনপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে কি যাচ্ছে না। আজকে রাত না হলেও হয়তো দু একদিনের মধ্যেই আমরা আলোচনা এ বিষয়ে কথা শুনবো। কিন্তু আমরা আগে আমাদের অতিথিরা যারা আছেন আজকের একাত্তর সংযোগে পরিচয় করে দিতে চাই। আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে এখন ফোনে সংযুক্ত হচ্ছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে একাত্তর সংযোগের আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন প্রতিদিনের মতোই ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ যে মাধ্যমগুলো রয়েছে পর্দায় দেখানো নাম্বারগুলোতে, সেই নাম্বারগুলোতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ফোনে। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, যেহেতু আমরা এই ৩০ ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারছি কানাঘুষায় জাতীয় পার্টি এককভাবে হয়তো নির্বাচন করবে, যে আমাদের নিবন্ধন বাতিল, তাই তারা হয়তো স্বতন্ত্র প্রার্থী দেবে বলে শোনা যাচ্ছে। আওয়ামী লীগ ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, এবং বিএনপির ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে আজকে রাতে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত হবে। কি মনে হয় যে জাতীয় নির্বাচন বর্জন করলে দলীয় প্রতীকে নির্বাচনের ক্ষেত্রে বিএনপি কি ইতিবাচক মনোভাব দেখাবে? এই বিএনপি একটা নির্বাচনমুখী দল। আমরা না আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আমি অনুরোধ করব আমার প্রযোজকদের ফোনটা কেটে আমরা আবারও আপনার সাথে ফোনে সংযুক্ত হব, কারণ কথাটা শুনতে পাচ্ছি না। আমি ফোনটা কেটে আপনার সাথে আবারও সংযুক্ত হচ্ছি, কারণ কথাটা অস্পষ্ট, আমাদের দর্শক কিছু শুনতে পাবেন না। অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, যতক্ষণ পর্যন্ত না আমরা সংযুক্ত হতে পারছি আমি আপনার সাথেই কথা বলতে থাকি, ততক্ষণ উনি বলবেন ওনার বক্তব্য। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, যদি বিএনপি মানে অন্যান্য বারের মতো এবারও নির্বাচন থেকে সরে দাঁড়ায়, শেষ মুহূর্তে হোক বা আগেই হোক, যে অভিযোগগুলো তারা করে সবসময়, সেই কারণে যদি সরে দাঁড়ায়, তাহলে ব্যাপারটা আবার সে একতরফা নির্বাচনের অভিযোগের দায় পড়বে না আওয়ামী লীগ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। আমি তো প্রশ্ন আসলে বুঝতে পারিনি, একজন নির্বাচন বর্জন করবে আর একজন দায়ভার নেবে, এটা আমার মাথায় আসছে না। আপনি কিভাবে মানুষজন এই ধরনের কথা বলতে পারে? কথাটি হচ্ছে নির্বাচন দেওয়া হয়েছে, এর আগেও তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনো নির্বাচন কিন্তু এখন পর্যন্ত বাদ দেয়নি, শুধু জাতীয় সংসদ নির্বাচন ছাড়া। সুতরাং বিএনপির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির, এ নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছেও নাই, দরকারও নাই। আমি বলবো আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনেও, দেশকে স্বাধীন করা হয়েছে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গণতন্ত্রকে দেশে সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রকে আরো বিকশিত করার দায়িত্ব এই মুক্তিযুদ্ধের পক্ষের দলটির বেশি বর্তায়। আপনি দেখেন বিজয়ের মাসে কিন্তু নির্বাচন হচ্ছে ডিসেম্বরে। আমরা ৭১-এ পাক হানাদার বাহিনীদের হারিয়ে, রাজাকার আল বদরদের হারিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধীদের হারিয়ে আমরা ডিসেম্বর মাসে স্বাধীন হয়েছি। আজকে যে এখানে কথা বলতে পারছি, আজকে যে জোর গলায় বাংলা ভাষায় কথা বলি, আজকে যে বলি স্বাধীন বাংলাদেশের নাগরিক, এটা কিন্তু ডিসেম্বরে আমরা সেটা পেয়েছি। সেই ডিসেম্বরে যে কোনো নির্বাচনে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দেয়। অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, অনেক বিএনপি নেতা অভিযোগ করেছেন, যেহেতু তারা একটি প্রধান রাজনৈতিক দল, তাদেরকে অস্বীকার করার কোনোই উপায় নেই, আপনাদের জন্যই বলছি আমি। অনেক বিএনপি নেতা অভিযোগ করছেন যে এই সময় বিএনপিকে ফাঁদে ফেলতে আসলে এই দলীয় প্রতীকী নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। কি বলবেন? আবারও একই কথা, যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে একটা ট্রান্সপারেন্ট রাজনীতি চালু করতে চায়, স্বচ্ছ রাজনীতি। আপনাকে আমি প্রশ্ন করি, এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, বিগত পৌর নির্বাচনগুলো হলো, কোনটি দলীয়ভাবে হয়নি? প্রতীক ছিল না, একথা ঠিক। আওয়ামী লীগ কি আওয়ামী লীগের প্রার্থী দেয়নি? বিএনপির প্রার্থী দেয়নি? জাতীয় পার্টির প্রার্থী দেয়নি? দিয়েছে। কিন্তু এই আসলে সত্যিকার অর্থে মানুষকে বোকা বানানোর কি দরকার?
অর্থাৎ লোক সমক্ষে যেটা আজীবন ঘটে আসছে সেটা শুধুমাত্র প্রতীকের পরিবর্তন হয়েছে, অন্য কিছুর তো পরিবর্তন হয়নি আসলে। সুতরাং এই নিয়ে মানুষ কথা বলতেই পারে, আর যারা বিজ্ঞজনেরা আছেন, সুশীল সমাজরা আছেন, তারা বিভিন্ন ধরনের থিওরি দিতেই পারেন, কিন্তু সত্য কথা হচ্ছে যে আমি আমার জীবনে যত নির্বাচন দেখেছি, আমি দেখেছি হয় আওয়ামী লীগের প্রার্থী, না হয় বিএনপির প্রার্থী, না অন্য কোনো দলের প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, সমস্ত নেতাকর্মীরা তাদের পিছনে কাজ করেছে। অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত, আমি আবারও ফোনটা পেয়েছি, একটু ওনার কাছে যাই। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আমি ফোনে পেয়েছি, আমার ধারণা এবার হয়তো স্পষ্ট কথা শুনতে পাবো। যেটি বলছিলাম বিএনপির ইতিবাচক মনোভাবের কথা, এবং ইতিমধ্যে অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত বলেছেন যে একজন নির্বাচন বর্জন করলে অন্যজনের তাতে দায় কি এসে যায়। কি বলবেন, কি বিএনপি কি এবার ইতিবাচক মনোভাব দেখাবে? ডক্টর হাবিব মিল্লাতের বক্তব্যগুলো আমি শুনলাম। তিনি যে ভাষায় কথা বললেন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন প্রতিনিধির কথা হতে পারে না। তিনি যেভাবে কথা বললেন, এটা মনে হলো যেটা রাজতন্ত্র যে দেশে চলছে, যে যেভাবে খুশি সেভাবে দেশটা চলবে। আমরা বলতে চাই যে বিএনপি একটা নির্বাচনমুখী দল, এবং বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না, বিএনপি বহুদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে। এবং বিএনপি যিনি নেতা দেশনেত্রী খালেদা জিয়া, তিনিও একজন নির্বাচনমুখী নেতা, এবং তিনি আজ পর্যন্ত কোন নির্বাচনে তিনি হারেন নাই। ওই বাংলাদেশে এই রেকর্ড কিন্তু কোন নেতার প্রশ্ন নাই, শুধু একমাত্র খালেদা জিয়া দাবি করতে পারেন যে তিনি নির্বাচনে কোনদিন হারেন নাই। নির্বাচনে যেহেতু খালেদা জিয়া আপনি বলছেন দাবি করতে পারেন তিনি কখনো নির্বাচনে হারেননি, তাহলে আমরা আশা করতে পারি যে অন্তত জনপ্রিয়তা যাচাই করার জন্য হলেও এবারে বিএনপি হয়তো নির্বাচনে অংশ নেবে। আমরা নির্বাচনে যাওয়ার জন্য দাঁড়ানো, কিন্তু সমস্যাটা হলো নির্বাচনে একটা পরিবেশ থাকা দরকার। তো আপনি দেখেন যে কিছুদিন আগে এই সমাজ কল্যাণ মন্ত্রী মিস্টার মহসিন যে মারা গেলেন, তার সিটে নির্বাচন হয়েছে, তার নমিনেশন পেয়েছেন, তিনিও সেখানে আনকন্টেস্টে পাস করছেন। কারণ সেখানে বিএনপি যায় নাই, কিন্তু কেউই তো যাওয়ার সেখানে ইচ্ছা প্রকাশ করা নাই এই ইলেকশনে, এমপি ইলেকশনে কন্টেস্ট করার জন্য। কারণ সেখানে বাংলাদেশে কোন নির্বাচনী পরিবেশ নাই। নির্বাচন পরিবেশ যদি এই সরকার সৃষ্টি করে, তবে বিএনপি অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিএনপির মাঠ আছে, বিএনপির হাতে জনগণ আছে, কিন্তু সমস্যাটা হলো যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটা যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার হওয়ার পর থেকে খালেদা জিয়া নিজেই মাঠে নামতে পারেন নাই, তাকে তার গাড়িতে হামলা করা হয়েছে, এবং হামলা করার পর বিপরীতে সরকার পক্ষ থেকেও কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় না যারা হামলা করছে। অর্থাৎ আর সিটি কর্পোরেশনের যে অবস্থা হয়েছিল যে অনেক কমিশনার তো বাড়িতে রাখতে পারে নাই। আর এখনো তো এই পর্যন্ত এই যে গ্রেফতার চলছে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার সাথে আবারও সংযুক্ত হতে চাই, কারণ আমরা চাই আপনি আমাদের সাথে থাকুন, কিন্তু লাইনটি সংযোগটি আসলে খুবই অস্পষ্ট শোনা যাচ্ছে। আমরা আপনার সাথে আবারও যোগাযোগের চেষ্টা করছি, ফোনটি বিচ্ছিন্ন হয়ে আবারও নতুন করে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। ততক্ষণ আমি একটু আবু সাইদ খান আপনার কাছে জানতে চাচ্ছি। হাবিবে মিল্লাত বলছেন, অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত বারবার করে বলছেন যে তারা কখনো একতরফা নির্বাচন চান না, যারা আসেন না সেটি দায় তারা নেবেন কেন। অনেক বিএনপি নেতা বলছেন যে ফাঁদে পা দেওয়ার জন্য, আসলে বিএনপিকে ফাঁদে ফেলানোর জন্য এখন এই সময় নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। যদি আসলে দলীয় প্রতীকে না হলেও ব্যাপারটা দলীয়ই ছিল, আমরা জানতাম, কিন্তু সবসময় বিএনপি যে অভিযোগটি করে এসছে, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারও সেই অভিযোগটি করলেন যে পরিবেশ নেই। এখনো কি মনে করেন আসলে পরিবেশ নেই বা জাতীয় নির্বাচন হবে না? জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে, এই বিতর্ক চলতে পারে, সেটা আলাদা বিষয়। এই জন্য কি দেশের অন্যান্য কর্মকাণ্ড তো থেমে থাকতে পারে না। এই জন্য আমার মনে হয় যেমন পরীক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় নির্বাচন সবকিছু তো চলা উচিত। অতএব সেই জায়গা আমার মনে হয় অজুত হিসেবে দাঁড় করানো ঠিক না। আর একটা হচ্ছে যে আমাদের যেটা উচিত সেটা হলো যে বিভিন্ন সময় সরকার এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলা, সেই বলার কালচারটা আমরা এখনো রপ্ত করতে পারিনি, এটা আমাদের দেশে হচ্ছে না। যে কারণে হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বিপদে ফেলার একটা প্রবণতা থাকতে পারে, এটা ঠিক না। তবে বিরোধী দলেরও প্রস্তুত থাকা দরকার যে এই বিপর্যয়কে যেন সুযোগে পরিণত করে, এবং সেইভাবে প্রস্তুত থাকাটা উচিত। কিন্তু বিএনপি সেই ক্ষেত্রে একটা সমস্যা, কোন বিপর্যয়কে সুযোগে, মানে যে কোনো যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো বিপদে ফেলে কিংবা সরকার অপ্রস্তুত অবস্থায় নির্বাচন দিয়ে দিচ্ছে, তো সরকার এই ধরনের খেলা তো খেলতেই পারে।
ধরেন আমাদের দেশগুলোতে তো গণতন্ত্র মানে সেই পর্যায়ে যায়নি যে সরকার বিরোধী দল আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছে। না, সেটা আমরা আশাই করতে পারি না। হ্যাঁ, আমরা এটা দেখিনি, এটা অতীতেও দেখিনি, এখনো দেখছি না। সেই ক্ষেত্রে যদি বিএনপিকে অপ্রস্তুত অবস্থায় সরকার নির্বাচনে দিয়ে দেয়, তো বিএনপির উচিত হবে কি দল হিসাবে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে সরকার বিএনপিকে অপ্রস্তুত অবস্থায় দিয়েছে, মানে হুট করে নির্বাচনটি চলে এসেছে। এটা বিএনপি বলছে, আমি বিএনপির অভিযোগের জবাবটা দিচ্ছি যে এই অবস্থায় বিএনপির করণীয় কি হবে। সুযোগটাকে মানে তার এই অপ্রস্তুত অবস্থায় তাকে প্রস্তুত থাকা এবং সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকা। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন ক্ষেত্রে বিএনপি ভাবতে ভাবতে তার সময় চলে যায়। কিন্তু একটা দল, এবং আমরা প্রধান মানে সরকারের প্রতিদ্বন্দ্বী দল, আর একটা সংসদীয় বিরোধী দল আছে, কিন্তু বাস্তবে তো মাঠের দল মানে সরকারের প্রতিদ্বন্দ্বী দল বিএনপি। কিন্তু বিএনপি আবু সাইদ খান, আমি একটা বিষয় একটু জানতে চাই। বিএনপি সবসময় পরিবেশ নাই এই অভিযোগটা করে এসছে। আমরা প্রথম থেকে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আমরা শুনি পরিবেশ নাই এই অভিযোগটা, কিন্তু পরিবেশ নাই এই অভিযোগটা মানে দিয়ে কি আসলে বিএনপি সবকিছু থেকে সরে থাকবে, নাকি আসলে পরিবেশ তৈরি করার তারা চেষ্টা করবে? আমার মনে হয় সেটা উচিত হবে না সরে যাওয়া, বরং নির্বাচনের মধ্য দিয়ে তাকে পরিবেশ সৃষ্টি করার জন্য তাকে চেষ্টা করতে হবে, নির্বাচনও করতে হবে, সংগ্রামও করতে হবে। নির্বাচনকে বাদ দিয়ে সবকিছু একদিন ঠিকঠাক হবে তারপরে নির্বাচন করবে, আমার মনে হয় এটা ঠিক না। এবং এই পথে হাতের মধ্যে মোয়াটা তুলে দেবে না, এটা কেউ দেবে না। তবে ব্যাপারটা হচ্ছে যে এবার নির্বাচনের পদ্ধতি নিয়ে যেটা হচ্ছে, এই পদ্ধতিটা কিন্তু না দলীয় এবং না নির্দলীয়, মানে দুটেরই একটা সমন্বয় করার চেষ্টা হচ্ছে। কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, কিন্তু এটা তো আসলে আমরা আগে থেকেই জানতাম যে মনোনয়নটা দল থেকেই দেয়া হতো না, সেটা দেওয়া হতো, তাহলে সেইভাবে থাকা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে মেয়র নির্বাচনটা দলীয় প্রতীকে হবে, অন্যান্য নির্বাচনটা দলীয় প্রতীকে হবে না। এটা ব্যাপারটা এমন দাঁড়াবে যে ওই মানে দেবতার অভিশাপে রাজকন্যার মৎস্যকন্যা হয়ে যাওয়ার মতো। মৎস্যকন্যা হয়ে যাওয়ার পরে তার দেহটা বদলে যায়, মাছের মতো হয়ে যায়, তখন সে আর প্রাসাদে থাকতে পারে না, সে নদীতে চলে যায়। আবার নদী থেকে সে ছটফট করে প্রাসাদে ফিরে আসতে চায়, কিন্তু তার জায়গা কোনো জায়গা হয় না। তা আমার বক্তব্য হচ্ছে যে পরিষদ সদস্যরা হবে নির্দলীয়, আর তার মাথা মেয়র হবে। আর তার মাথাটা হবে হচ্ছে রাজনীতিক, আর দেহটা হচ্ছে অরাজনৈতিক। এখানে একটা উভয় সংকট তৈরি হবে এবং সমন্বয় তৈরি হবে না। এখানে একটা পদ্ধতি হওয়াটাই যৌক্তিক ছিল বলে আমি মনে করি। পরিষদ হবে, আমি এইভাবে আসছি, সেটা হচ্ছে যে এই গত উপজেলা নির্বাচনে ফরিদপুর সদরে নির্বাচন হলো, চেয়ারম্যানের মার্কা উড়োজাহাজ, আর হচ্ছে যে কমিশনার একজন দাঁড়িয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান, তার ছিল হচ্ছে হেলিকপ্টার মার্কা। তো এই দুইজনের মার্কা করতে যে 13,000 ভোট নষ্ট হয়ে গেল, কারণ কেউ ভাবলো হেলিকপ্টারে উড়োজাহাজ, উড়োজাহাজটা হেলিকপ্টার, দুটোতেই সিল দিয়ে আসলো, 13,000 ভোট নষ্ট হয়েছে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে যখন আমরা কোনো নির্বাচনে যাই, একই প্রতীকে, আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের পৌরসভায় একজন মেয়র, 15 জন ছেলে কাউন্সিলর এবং 5 জন মহিলা কাউন্সিলর। এখন মানুষ তো সিল মারতে মারতে তো মানুষের কাছে সিলের ব্যাপারটা মনে থাকে না, কিন্তু উনি যেটি বলছেন যে রাজার হবেন দলীয় আর পরিষদের নির্দলীয়, এটা হয় না। শ্রদ্ধা রেখে বলছি যে ইলেকশন প্রসিডিউরটা সোজা রাখতে হবে, কখনোই সাধারণ জনগণের কাছে কঠিন করা যাবে না। আপনারা আজকে বলবেন, আমি কয়েকটা কথা শুনেছি, আমি তৈমুর ভাইয়ের একটু কথা বলে নেই। উনি বলেছেন বেগম খালেদা জিয়া যখন কারওয়ান বাজার দিয়ে যাচ্ছিলেন তখন ওনাকে আক্রমণ করা হয়েছিল, টিভিতে আমি ব্যাপারটা দেখেছি। কিন্তু তার আগের কথা কিন্তু উনি বলেন নাই। উনি কিন্তু বলেন নাই তার কয়েকদিন আগেই তিনি প্রায় 100 লোককে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছেন। উনি কিন্তু এই কথা বলেন নাই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য গরিব মানুষকে হত্যা করা হয়েছে। সেটা তো উনি বলবেন না যে উনি শুধু বিএনপি করেন। কেন মানুষ আক্রমণ করে? যত দোষ নন্দ ঘোষ সরকারের, কিন্তু যখন আবার যদি নন্দলাল হয়ে থাকতে চান, সেটাই বিএনপির বর্তমান অবস্থা। যে আমি রাস্তায় সংযুক্ত হব। তবে আমার মনে হয় পদ্ধতি সম্পর্কে আমার একটু বলার আছে। আমি পদ্ধতি নিয়ে আসবো, কিন্তু একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি একাত্তর সংযোগে। ততক্ষণে বোধহয় আমরা বাকি অতিথিদের পেয়ে যাব। দর্শক দেখছেন একাত্তর সংযোগে, আমি সামিয়া রহমান সাথে আছি। আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আমি আপনার কাছে অবশ্যই আসবো, তার আগে একটু টেলিফোনে সংযুক্ত হতে পেরেছি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সাথে, কারণ এর আগে কথা বলার সময় লাইনটি কেটে গিয়েছিল। একটু ওনার কাছে হয়ে আসি। তৈমুর আলম খন্দকার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আবু সাইদ খান বলছিলেন যে এটি আসলে পরিবেশের বিষয়টিকে বারবার আনা, সেটি অজুহাত হয়ে যায় এবং বিপর্যয়কে আসলে সুযোগ হিসেবে বিএনপির এবার কাজে লাগানো উচিত, বিশেষ করে জনপ্রিয়তা যে আছে এর ক্ষেত্রে হলেও। কি বলবেন? এখানে
সাইদ খান সাহেব তো তার নিজস্ব আঙ্গিক ওই কথা বলছেন, কিন্তু আমাদের অবস্থাটা হলো এই, আপনি প্রথমত আমাদের বহু চিন্তা ভাবনা করে যেতে হবে। 1 নম্বর কথা হলো যে যারা নির্বাচিত হয়েছে ইতিমধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভাতে, তারা যারা সরকার হাত পা মিলাইতে পারছে তারা সবাই জেলখানায় আছেন, এবং আমাদের ম্যাক্সিমাম লোকেই যারা নির্বাচিত হয়েছিল জেলখানায় না থাকলেও তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত কথাটা হলো যে আপনার নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এটা একটা নিশ্চয়তা দরকার, কারণ ইতিমধ্যে যতগুলো নির্বাচন হয়েছে এই সরকার আমলে একটা নির্বাচন কিন্তু সুষ্ঠু হয় নাই। যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে অবশ্যই অ্যাডভোকেট তমির আলম খন্দকার, এই অপেক্ষা করতে করতে যেটি আবু সাইদ খান বলছিলেন যে ট্রেনটা মিস না হয়ে যায়। এখন তো আবু সাইদ খান সাহেব তো তার নিজের সঙ্গে থেকে বলছেন, উনি কি জানেন যে ইতিমধ্যে 15,000 লোককে গণগ্রেপ্তার এবং গণগ্রেপ্তারের ব্যাপারে যখন এলজিআরডি মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো তখন এলজিআরডি মন্ত্রী যে জবাব দিলেন যে এটা সুষ্ঠু নির্বাচন করার জন্য গণগ্রেপ্তার। তবে এখন দেখা যায় টেলিভিশনের স্কলটা খুললে এবং পত্রিকা খুললে দেখা যায় বিএনপি এবং 20 দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এতে কি বোঝা যায় যে সুষ্ঠু নির্বাচন করার জন্য না একতরফা নির্বাচন করার জন্য? আপনি আমাদের সাথেই থাকুন অ্যাডভোকেট তমির আলম খন্দকার, আপনি আমাদের সাথে থাকুন। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি আমাদের সাথে এসেছেন, দেরিতে হলেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। যেটি বলছিলেন আবু সাইদ খান যে দলীয় প্রতীকী নির্বাচন নিয়ে নানা রকম সমালোচনা উঠেছে, যখনই এটি করা হলো তখন থেকে আমরা এই নিয়ে কথা বলছি, এবং উনি বলছিলেন যে মাথা থাকবে দলীয় এবং পরিষদ থাকবে নির্দলীয়, এটি আসলে কেমন হয়। এবং কিছুদিন আগে বিএনপি নেতা হান্নান শাহ বলেছিলেন যে আগে তো প্রার্থীদের সমর্থন দেওয়া হতো এবং প্রশাসনের কিছু অংশ সরকারের সাথে মিলে হয়তো বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিত, এখন যেহেতু সরাসরি নমিনেশন দেওয়া হচ্ছে তাই সুষ্ঠু আদৌ নির্বাচন হবে কিনা, মানে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আসলে আরও আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনিও কি তাই মনে করেন যে দলীয় প্রতীকটা সকল সমস্যার মূলে রয়েছে? দেখুন, আমাকে যেহেতু আপনি পরিচয় করিয়ে দিয়েছেন একজন স্থানীয় সরকার বিষয়ের ছাত্র হিসেবে, সেই দৃষ্টিকোণ থেকেই আমি বলছি, সবিনয়ে বলতে চাই যে এটা আসলে আমাদের দীর্ঘদিনের একটা দাবি এবং প্রত্যাশারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। আমরা বরাবর মনে করেছি যে জাতীয় পর্যায়ে যেই ধারাটি আছে সেটির প্রতিফলন স্থানীয় পর্যায়ে থাকতে হবে। জাতীয় পর্যায়ে আমরা দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন আয়োজন করছি, স্থানীয় পর্যায়ে কেন নয়? আর আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতে এটার দীর্ঘদিনের চর্চা আছে, এমনকি যাদের কাছ থেকে আমরা এই ধারার গণতন্ত্র শিখতে পেরেছি, ব্রিটেনের কাছ থেকে, আমাদের কমনওয়েলথ ভ্যালুজের হেরিটেজের অংশ, তারাও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতেই করে থাকে। তো ফলে আপনার এটা অবাক করা কোনো কাণ্ড নয়, বরং দেরিতে হলেও সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপনার বোধোদয় ঘটেছে, সেজন্য সাধুবাদ। ওখানকার পরিস্থিতি আর আমাদের এখানকার পরিস্থিতি এক না, হয়তো তারা বলতেন। এখন যুক্তির খাতিরে যে কোনো কথা আপনি হাজির করতে পারেন, আপনার দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে সবাইকে একমত সহমত পোষণ করতে পারেন, কোনো কথা নেই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কোন যুক্তিটা কতটা অকাট্য সেটাও কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে একটা পার্সপেক্টিভে ফেলে কিন্তু বিষয়টাকে দেখতে হবে। অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে, এটা আমরা আমাদের প্রবাদ হিসেবে জানি। এখন এক লহমায় আমরা যদি সব কিছু পরিবর্তন করতে যাই তাহলে একটু সমস্যা হয়ে যেতে পারে, লজিস্টিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে। সেই দৃষ্টিকোণ থেকেই বোধহয় একটা গ্র্যাজুয়ালিস্ট অ্যাপ্রোচে যাওয়ার চিন্তা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং সেটারই নিরিখে নির্বাচন কমিশন আপনার এই সংশোধনগুলো মেনে নিয়েছে। এবং তার ফলে ওই প্রশ্নটা হয়তো সামনে উঠে এসছে যে দেহ একরকম মাথা আরেক রকম, বাট দূর ভবিষ্যতে আমার ধারণা সবই একই রকম পর্যায়ে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করতে হবে, এবং সেটি হবে সময়ের বাস্তবতা। এই তৃণমূল পর্যায় পর্যন্ত যাওয়াটা আসলে সময়ের বাস্তবতা, আপনি যেটি বলছিলেন আমার কাছে সেটা মনে হচ্ছে না। এটা করার বিষয়টা হচ্ছে যে যেমন এখানে দলীয় প্রতীকে হওয়ার দাবিটা আমিও দীর্ঘদিন ধরে বলে এসেছি যে এটা হওয়া উচিত, এবং সেটি এই রাজনীতির আলোকে সেটি হওয়া উচিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে প্রতিষ্ঠানের চেয়ে এখানে দলের ব্যাপারটা চিন্তা করা হয়েছে। যেমন এটা ক্ষমতাসীন দলের কমিশনারে অনেক প্রার্থী আছে, তারা এটাকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, একজন প্রার্থী দাঁড় করানো তাদের জন্য কঠিন, এই জায়গা থেকে ব্যাপারটা ভেবেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এতে প্রতিষ্ঠানের মানে প্রাতিষ্ঠানিক রূপ পাবে না, বরং এখানে কিছু সমস্যা তৈরি হবে। আর একটা বিষয় হচ্ছে
যে এখানে পার্লামেন্টের আদলেই পরিষদ সদস্য অর্থাৎ কাউন্সিলরদের নির্বাচিত হওয়া উচিত ছিল, এবং কাউন্সিলররা যদি একজন মেয়র করতেন সেটা মোর ডেমোক্রেটিক হতো, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে ওই প্রেসিডেন্সিয়াল ফর্মের আদলে যেটা করা হচ্ছে, এটার মধ্যে দিয়ে সেখানে হবে কি যে এক ধরনের টানাপোড়েন থেকে যাবে, অর্থাৎ পরিষদের সঙ্গে এবং মেয়রের একটা টানাপোড়েন তৈরি হবে, এবং সেখানে পরিষদের কাছে ইলেক্টেড মেয়র জবাবদিহি করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে। সেখানে দেখা যাবে যে ওয়ান ম্যান শো, এবং এই জায়গাটা আমার মনে হয় যে এই জায়গাটাকেও একটা পরিবর্তন আনা দরকার ছিল। এবং আমি বলি যে বাইরে ভারত সহ বিভিন্ন জায়গায় এইভাবে পরিষদ নির্বাচিত হয়ে সেখানে মেয়রটা করা হয়। আমি তাহলে এখানে আমি আসবো আপনার কাছে, উত্তরটা নিব, কিন্তু অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, শুরুতে যখন আইনটা প্রণয়ন করা হচ্ছিল তখন কাউন্সিলরদেরও এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি সংশোধন করা হয়েছে কেন তাহলে? আমি তো আসলে সত্যি কথা, ওনাদের দুজনেরই খুশি হওয়া উচিত ছিল যে ওনাদের যে দীর্ঘদিনের দাবি সেটা আংশিকের চেয়ে বেশি পূরণ হয়েছে, এবং এভাবে দাবি করতে থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা হবে। আমি বলেছি একটু আগে একটা ঘটনা বলে যে 13,000 ভোট নষ্ট হয়েছে শুধুমাত্র দুটি প্রতীকের কারণে, একই ধরনের প্রতীক, হেলিকপ্টার এবং উড়োজাহাজের কারণে। এবং সত্যিকার অর্থে যদি এই 3 জন মহিলা কাউন্সিলর, পুরুষ কাউন্সিলর এবং যদি মেয়র হয়ে থাকে, তাহলে এমন একটা অবস্থা হবে যে লোকজন আসলে সত্যি কথা কনফিউজ হয়ে যাবে। আমরা ধীরে ধীরে অভ্যাস করি না কেন? আমরা তো সেই দল, আমরা চাই যে মানুষকে গণতন্ত্রের দিকে নিয়ে আসতে, মানুষকে বুঝিয়ে শুনিয়ে মানুষকে মানুষ কনফিউজ হয়ে না, যায়। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট যোগ্য, এবং এই প্রতীকের ঝামেলা এটা কোনো বড় ঝামেলা নয়, বরং এক প্রতীকে থাকলেই ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হতো। আপনি একটা কথা বলেছেন যে কার কে কি, আপনি বলেছেন যে 2-3 জন ক্যান্ডিডেট হবেই। এটা তো নির্বাচনে, যখন জাতীয় সংসদ নির্বাচনে হয় অনেক বিদ্রোহী প্রার্থী হয়, তার জন্য কি আমরা দলীয় প্রতীক বাদ দেই? সুতরাং এই যুক্তিটা এটা মনে করছে গ্রহণযোগ্য আমার কাছে মনে কিংবা মেয়র, আমার আপনি কি কাছে মনে করেন যে এই সময় যাকেই নমিনেশন ব্যাপারটা হবে মোকাবেলা করতে হবে না থাকবে বলে না, এটা হয়েছে, বিদ্রোহী প্রার্থী থাকবে না, থাকবে এই সময় ব্যাপারটা মোকাবেলা করা যাবে না বলে এটা হয়েছে, উনি যেটা বললেন। বিষয়টা আমি যতটুকু বুঝি বা বুঝবার চেষ্টা করেছি সেটি হচ্ছে নির্বাচন কমিশনের জন্য এটা একটা বড় লজিস্টিক্স চ্যালেঞ্জ। রিয়াকশন টাইম কিন্তু খুব বেশি নেই। ডিসেম্বরের শেষ সপ্তাহে যদি এই আয়োজনটি সম্পন্ন করতে হয়, তাহলে যে বিপুল পরিমাণ ব্যালট ছাপাতে হবে সেই বিষয় যোগান দেওয়ার ক্যাপাসিটিটা পরিপূর্ণভাবে পালন করতে পারবে কিনা বিজি প্রেস, সেটা নিয়েও একটু সংশয় থেকেই যায়। আর তাছাড়া অভ্যস্ততার একটা ব্যাপার, যেটি মিল্লাত সাহেব নিজেও বললেন, যে এই ডাইমেনশনটা কিন্তু ভুলে গেলে চলবে না। গ্র্যাজুয়ালিস্ট একটা অ্যাপ্রোচে আমরা যদি আনফোল্ড করি, মানে নিকট ভবিষ্যতে হয়তো করা যাচ্ছে না, দূর ভবিষ্যতে মেয়র মানে ডাইরেক্টলি ইলেক্টেড হওয়া, মানে মেয়র সরাসরি নির্বাচিত হওয়াটাকে আপনি কিভাবে দেখেন? সাইদ ভাই, এই বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি, আবারও পুনর্ব্যক্ত করতে চাই। মানে বিষয়টা হচ্ছে যে কেন্দ্রে সংসদীয় ঢঙের এক সরকার ব্যবস্থা আর স্থানীয় পর্যায়ে রাষ্ট্রপতি ঢঙের শাসন ব্যবস্থা ইন এ ওয়ে মিসম্যাচ, এবং যেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি সকল পর্যায়ে আপনার দলীয় পরিচয় এবং প্রতীক ব্যবহার করে নির্বাচনটা হওয়া উচিত, সে একই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি সকল পর্যায়ে একই ব্যবস্থা অনুসৃত হওয়া উচিত, এবং সেটাও গ্র্যাজুয়ালিস্ট অ্যাপ্রোচে আমার ধারণা এটা সময়ের দাবি, সেটি কার্যকর। আমারও সেটা মনে হয়। তবে আমার কাছে এই জায়গা হচ্ছে যে আমি একটু বিএনপির ব্যাপারটা, যেহেতু উনি বলেছেন, তৈমুর আলম খন্দকার যেটা বলেছেন, তা আমার যে জিনিসটা হলো যে তাদের দলীয় কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তো সেটা আলাদা ইস্যু, এবং সেই গ্রেপ্তার যদি স্পেসিফিক না হয়, এবং আমরা দেখি যে বিভিন্ন সময় নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে যদি গ্রেপ্তার এবং জঙ্গি অভিযোগ কিংবা অন্য কোনো অভিযোগে গ্রেপ্তার হওয়াটা স্পেসিফিক হওয়া উচিত, সুনির্দিষ্ট হওয়া উচিত, এবং যার বিরুদ্ধে অভিযোগ নেই এমন কর্মীদেরকে গ্রেপ্তার করাটা কোনো ক্রমে সমর্থনযোগ্য না। এবং এই জায়গা থেকে আমার মনে হয় সরকারকে উদারতার পরিচয় দিতে হবে, যে কোনো রাজনৈতিক হয়রানি যেন না হয়, এবং পুলিশ যেন এই ধরনের সুযোগকে কাজে লাগিয়ে, হ্যাঁ না কাজে লাগিয়ে গ্রেপ্তার বাণিজ্য না করতে পারে। সুশাসনের জন্য সেটা খুব জরুরি। সুশাসনের জন্য বিএনপিকে আস্থায় ফিরিয়ে আনার জন্য সরকার কি আসলে এ ধরনের কোনো পদক্ষেপ নিতে যাবে? সুশাসনের জন্য বিএনপিকে আস্থায় নয়, সারা বাংলাদেশের জনগণকে আস্থায় আনতে হবে। আমি শুধুমাত্র একটা দলকে আস্থায় আনতে গেলে তো তাদের কথা শুনতে হবে, তাদের অন্যায় দাবি, প্রধান রাজনৈতিক দল, কিন্তু আমি কথা বলছি জনগণের কথা, সারা বাংলাদেশের 16 কোটি মানুষের কথা। তৈমুর ভাই অনেকগুলো কথা বলছিলেন, সামনে থাকলে আসলে ভালো হতো। তিনি বলেছেন নির্বাচনে যারা হয়েছিলেন কয়েকজন, সবাইকে তো জেলে নেওয়া হয়নি, সবাইকে তো সাসপেন্ড করা হয়নি। তৈমুর ভাই থাকলে আমি জিজ্ঞেস করতাম, নাম দিয়ে বলতাম যে ওনাকে কেন তৈমুর ভাই কেন, যেমন অনেক মেয়রকেই কেন সাসপেন্ড করা হয়নি, কারণ তারা সেই বোমাবাজির সাথে জড়িত ছিলেন না। আপনি যে দলই করেন না কেন, যদি আওয়ামী লীগও করেন। তৈমুর আলম খন্দকার, আপনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন?
জি, আছি আছি। আপনি আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আশা শুনতে করি। পাচ্ছেন উনি। তো আপনারা যদি আওয়ামী লীগের কেউ যদি এসে যদি আমরা তাকে গ্রেপ্তার করব, আইন তো সবার জন্য সমান। উনি বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই জন্য অপেক্ষা করবেন। তবে আমি বলবো যে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এবং এই নির্বাচনে অংশগ্রহণ যদি বেশি অপেক্ষা করেন, সময় কিন্তু 3রা ডিসেম্বর লাস্ট ডেট নমিনেশন জমা দেওয়ার। কি বলবেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার? প্রথম কথা হলো যে আমাদের দেশের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে সরকারকে। আর এতদিন সুশীল সমাজ যে ঘটনা বলে আসতেছিল যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, এবং স্থানীয় সরকারকে যদি এখন আবার দলের অবস্থায় ঢুকে দেওয়া হয়, এবং আমাদের দেশের দলীয় অবস্থাটা কি, সেখানে সরকারি দল যে যারা সরকারে থাকে তাদের পক্ষেই মানুষ প্রশাসন কাজটা করে, এবং সেকেন্ড ব্যালেন্সে কিছু থাকে না। আমার মনে হয় আপনি আপনার মুখ থেকে স্পিকারটা বোধহয় একটু দূরে রাখলে বোধহয় স্পষ্ট শোনা যাবে। যে আমি বলতে চাই যে সরকারকে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং সেই পরিবেশ এখন যদি সরকার 10,000 লোক 15,000 লোক গ্রেপ্তার করে সবাইকে বলে সাইদ সাহেবের বক্তব্য অনুযায়ী যে তারা জঙ্গিবাদের সাথে জড়িত, তাহলে তো সারা দেশে জঙ্গিবাদকে বানাই দিতেছেন আপনারা। এটা অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাত বলেছেন। আমি বলিনি। আপনার মানুষ এই দেশের মানুষকে আপনি আপনার খালি সামিয়া আমি পত্রিকা করছি যে দেশের জন্য আপনি পথ করে, এটা কিন্তু সারা বাংলাদেশের জনগণের কথা, সারা বাংলাদেশের মানুষ আপনার কথা না, যেটা আপনার যেমন পেট করে বাংলাদেশ প্রতিবেদন লেখছেন, সারা বাংলাদেশের মানুষের অবস্থা তটস্থ। একমাত্র সরকারি দলে যারা আছে তারাই সবকিছু ভোগ বিলাসের মধ্যে, সবকিছু দখলের মধ্যে ব্যস্ত, এবং এই স্থানীয় সরকার এই দখল করার জন্যই তারা এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্ট্যাটিস্টিক্স কিন্তু সে কথা বলে না, এই কারণেই বলে না। কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো যে বিদেশি যে জরিপ বেরিয়েছিল, তাতে কিন্তু দেখা গেছে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বেড়েছে, জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে, আরো অনেক। সুতরাং ওনারা কি পরিবেশ চান এটা আমাদের দরকার। ঢালাও ভাবে যদি বলে থাকেন যে আমরা নির্বাচনের পরিবেশ চাই, তার অর্থ কি? আমরা একটা বিরতি নিয়ে আশা করব বিরতির পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আমাদের সাথে বোধহয় সংযুক্ত হতে পারবেন যদি যানজট অতিক্রম করে আসতে পারেন। আমি এই জন্য বিরতিটা নিয়ে আসি। বিরতি নিয়ে আমি আবারও ফিরছি একাত্তর সংযোগে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ। অবশেষে আমাদের সাথে এসে পৌঁছতে পেরেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আমি আপনার কাছে অবশ্যই যাব, তার আগে আবু সাইদ খান কি যেন একটা সংশোধন করতে চান। সংশোধন হচ্ছে যে আমি বললাম যে গ্রেপ্তার যেটা হচ্ছে এটা যেন স্পেসিফিক হওয়া উচিত, নিরপরাধ কাউ যেন কোনো কেউ গ্রেপ্তার না হয়, জঙ্গি অভিযোগে যদি বিএনপি নিরীহ লোকেরা গ্রেপ্তার না হয়। কিন্তু এটা তৈমুর ভাই বুঝলেন উল্টাটা, উনি আপনার পক্ষে বলছিলেন টেলিফোনের ব্যাপারে উনি এটা উল্টাটা বুঝেছেন। তবে এই সুযোগে আমি আরেকটা কথা বলি যে এখানে যারা নির্বাচিত, যে সমস্ত জায়গা মেয়ররা নির্বাচিত হয়েছেন, আমলারা তাদেরকে বরখাস্ত করার এই ক্ষমতা, এটা আর যাই হোক গণতান্ত্রিক হয় না। অর্থাৎ আমলাতন্ত্রের অধীনে স্থানীয় সরকার চর্চা করা, এটা থেকেও বিরত হওয়া উচিত বলে আমি এখানে অবশ্যই নাজমুল হাসান কলিমুল্লাহর বক্তব্য নিব, তার আগে একটু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনাকে জোর দিতে চাই। জি, প্রথম কথা হলো যে নির্বাচনটা বিষয়টা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের দেশের যে গণতন্ত্রের অবস্থা, যেটা এমপি মহোদয় মিল্লাত সাহেব বলছিলেন যে আমেরিকার কোন এক থেকে বলছে যে এই সরকার খুব জনপ্রিয়। না, এটা আমি একটু মানে আপনার সঙ্গে সংযোজন করি। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যারা জরিপের কাজটি করে, AC নেলসন এবং IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তাদের ভাষ্য মতে। আচ্ছা, এনিওয়ে, তো জাতিসংঘ তো একটা রিকগনাইজড অর্গানাইজেশন। জাতিসংঘ যে গণতন্ত্র দিবস 1-2 মাস আগে যে হয়ে গেল, সেখানে প্রতিবেদন আসছে যে পৃথিবীতে 127টা গণতান্ত্রিক দেশ আছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান 125, সিরিয়ালে 125। অতএব আপনি বুঝেন যে দেশের গণতান্ত্রিক অবস্থাটা কি। এবং আমি যে কথাটা বলতেছিলাম যে মানে যে সমস্ত দেশে গণতন্ত্র আছে তার মধ্যে বাংলাদেশ আছে, বাংলাদেশেও একদম লাস্ট আর কি। সারা পৃথিবীতে 127টি দেশ না, 127 আমি যতদূর জানি পৃথিবীতে 200 অনেকগুলো বেশি দেশ আছে। জাতিসংঘের প্রতিবেদন বলছি, তার মানে গণতান্ত্রিক দেশ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্রের অবস্থা আপনারা করতে দিচ্ছেন না, এটা বলছেন। আর যদি সামিয়ার বক্তব্যে বলি, পত্রিকা যেটা আসছে যে আমার জন্য দেশ পড়ে, ওটা পড়ে দেখেন যে দেশের মানুষের, সাধারণ মানুষের বক্তব্যে তার ইয়ের মধ্যে আসছে।
আমার যে এক্সপিরিয়েন্সটা আপনি দেখেন দেশে দেশে কি না 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 আমার একটা লেখার কথা বলছিলেন পেট পড়ে দেশে না আপনাদের কাজ হইতে পেট্রোল বোমার দিকে তাকায় থাকে অনলি দ্যাট ইস্যু আপনার বিআরটিসি 53টা বাস যখন পড়ছে তো ওই অভিজ্ঞতা থেকে আপনি তো পেট্রোল বোমা ছাড়া কিছু বোঝেন না। এখন যে কথাটা বলতে চাই যে যারা বিএনপিকে খুব ভেবেচিন্তে এগোতে হবে, এই জন্য যে যারা ভাবনা চিন্তা করতে করতে আর কত আমি বলি এখন তো আমাদের মিটিং চলতেছে, আমাদের হাই কমান্ড তো হলো স্থায়ী কমিটি, এর চেয়ে বড় হাই কমান্ড হলো দলীয় চেয়ারপারসন, তিনি অবশ্যই একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু চিন্তাটা হলো এই যে যারা নির্বাচিত হলো তারা তো সব জেলখানায় অথবা সাসপেন্ড। এবং সাইদ ভাইয়ের সাথে আমি একমত পোষণ করি যে একজন ডেপুটি সেক্রেটারির চিঠিতে চলে যেতেছে, সাসপেন্ড হয়ে গেল। কি স্যার কি অভিযোগটা কি? আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মামলা প্রমাণও হয় নাই, মামলা সাজাও হয় নাই, সাজা হওয়ার এফআইআর হয়েছে, এফআইআর তো আপনার হাতে। আমি এই প্রসঙ্গে সরকারের হাতে তথ্যটা সংশোধন করে দেই, এফআইআর হলে শুধু হয় না, চার্জশিট আসতে হয়। চার্জশিটও কোনো চার্জশিট তো আপনার হাতে, চার্জশিট আসতে হয়, চার্জশিট তো আপনার হাতে বলেন, করলে তো বলা যাবে, চার্জশিটটা তো আপনার হাতেই। কিন্তু এটা আনটিল অর আনলেস ইট ইজ প্রুভড বাই দ্য অ্যাপিলেট কোর্ট, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রমাণিত না হয় আপনি লোকটাকে কাউকে কোনো শোকজ করা হয় না। বরখাস্ত করার অধিকারের ব্যাপারে যে আমলাতন্ত্রের ব্যাপারটি এসছে, কি বলবেন? এখন দেখুন, আমি বারংবার যেটা বলে এসেছি সেটি হচ্ছে আমাদের সংবিধানে বাংলায় প্রামাণিক যে আমাদের ভাষা, রাষ্ট্রভাষা, সেখানে সর্বত্র স্থানীয় শাসনের কথা বলা আছে। একটি জায়গায় আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার, যেটা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, সেটি বলা আছে। ইংরেজি ভার্সন যখন আমরা হাজির করেছি সংবিধানে, সেখানে লোকাল গভর্নমেন্ট শব্দটি প্রযুক্ত হয়েছে এবং এই হায়াটাসটা কিন্তু বরাবর থেকেই যাচ্ছে এবং এই হায়াটাসের কারণেই আজকে এই অভিযোগটা উঠছে। এখন স্থানীয় শাসন কেন্দ্রীয় শাসনেরই লজিক্যাল এক্সটেনশন, এটা তো আমরা সবাই মানি, এবং ফলে এখানে মূল যে নোডাল আপনার কন্ট্রোলিং বডি সেটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজন এই নির্বাচনগুলো। আপনি বলছেন যেটি ধারাবাহিকভাবেই হচ্ছে কেন্দ্রীয় শাসনের অধীনে যেটি যেহেতু রয়েছে। আরেকটা যেটি বলা হচ্ছে যে দলীয় প্রতীকী নির্বাচন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, কিন্তু আইন প্রণয়ন বা বিধিবিধানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম পরামর্শই করা হয়নি। এখন ধরুন তার রিঅ্যাকশন টাইম কি ছিল? আপনি যদি একটা ফরমাইশি কাজ হিসেবে বিষয়টাকে ধরেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আউটসোর্স করছে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন তারা এই কাজটি করে দিচ্ছে অন বিহাফ অফ দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। এখন সেটা করার জন্য তার রিঅ্যাকশন টাইম তো থাকতে হবে, তার লজিস্টিক প্রিপারেশনের একটা ব্যাপার আছে না। যখনই এখানে কোনো ত্রুটি বিচ্যুতি হবে সবাই কিন্তু বলবে নির্বাচন কমিশন ফেল করেছে। দে ক্যান্ট সিম্পলি অ্যাফোর্ড টু সর্ট অফ সোয়ালো দিস ব্লেম, এবং সে কারণেই তাদেরকে এই পথ ধরতে হচ্ছে বলে আমার ধারণা। অধ্যাপক ডক্টর হাবিবে মিলাত, আমি শুধু একটা কথা বলবো এই ব্যাপারে, যে দুটো কথা আসলে, যে গণতান্ত্রিক দল বিএনপি তো সবসময় নিজেকে গণতান্ত্রিক দল মনে করে, উনি তো সেই বিএনপির সেন্ট্রাল কমিটির আইন বিষয়ক সম্পাদক। ওনার কথাটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার কানে লেগেছে। উনি বলেছেন যে বিএনপির হাইকমান্ড হচ্ছে স্থায়ী কমিটি, তার চেয়েও বড় হাইকমান্ড হচ্ছে বেগম খালেদা জিয়া। অবশ্যই। তার মানে গণতন্ত্র বলে ওই দলে কিছু নাই। যদি একজন মানুষ যদি গণতন্ত্রের সর্বোচ্চ, কোন পার্টির সর্বোচ্চ হাইকমান্ড হয়ে থাকে, তাহলে ওই ব্যাপারে আমার কোনো কথা নাই। আমার কথা আছে ওনার একটু আগের কথা, উনি বলেছেন দেশে এমন কোনো পরিস্থিতি নাই, গণতন্ত্রের অবস্থা এবং সময় বলেছেন যে বিএনপি অপ্রস্তুত। উনি ঠিক বলছিলেন তখন প্রধানতম নেত্রী যিনি হাইকমান্ড, তিনি যদি 2.5 মাস দেশের বাইরে যে পরিবার পরিজন সন্তানদের সাথে সময় কাটান, প্রস্তুত হওয়ার সময়টা কোথায়? সেই প্রস্তুতির জন্য তো আওয়ামী লীগকে দোষারোপ করতে পারবেন না। আওয়ামী লীগকে তো আপনাদের নেত্রীকে বলে নাই যে আপনি যে দয়া করে 2.5 মাস দেশের বাইরে কাটিয়ে আসুন আপনার জনগণের সাথে, আপনার কর্মীরা যখন বিপদে আপনারা যেটা দাবি করেন সেই সময় দেশের বাইরে থাকেন। আমি অবশ্যই অ্যাডভোকেট তমরুল আলম খন্দকারের কাছে যাব, তার আগে একটা তথ্য একটু দিতে চাই আপনাকে। আপনি যে তথ্যটি দিয়েছিলেন সেটি আমি আসলে এতক্ষণ চেক করছিলাম। সেটি আপনি বলছিলেন যে জাতিসংঘের হিসাব মতে 125তম অবস্থানে রয়েছে, আসলে 167 দেশের মধ্যে বাংলাদেশ বোধহয় 85তম অবস্থানে রয়েছে। না, আমি যেটা শুনছি আমরা এই তথ্যটা এতক্ষণ আসলে খোঁজ করে বের করে আমরা আপনাকে জানালাম। আমরা আবারও পরে ক্রস চেক করে দেখব, কিন্তু আমরা আসলে জেনে শুনে আপনাকে এখন তথ্যটা যাই হোক, গণতন্ত্রের অবস্থানটা তো এই দেশ আমাদের চেয়ে ভালো কেউ বুঝবে না। এই যে একটা গণগ্রেপ্তারের কথা যে বলছে সাইদ ভাই, তো আমাদের সাথে সাপ্লিমেন্ট করলেন। আপনি কি এটা কল্পনা করা যায় যে একটা দেশের স্বাধীন দেশের নাগরিক, তার কোনো ওয়ারেন্ট নাই, কিছু নাই, তাকে পুলিশ মনে করলো, তাকে ধরে নিয়ে আসলো এবং স্কুলে আসা শুরু করলো যে নারায়ণগঞ্জ জেলাতে 185 জন, সাতক্ষীরাতে 83 জন, এই যে হবিগঞ্জেতে 200 জন, এইভাবে
প্রতিদিনই গণগ্রেপ্তার হবে, এটা কি একটা কোনো সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে এবং কোনো একটা যেখানে আইনের শাসন আছে সেটা কি কল্পনা করা যায়? মানুষের কি কোনো অধিকার বলতে কোনো কিছু থাকবে না? আর এখন তো মানুষ যারা বিএনপি করে বা 20 দলে করে, তারা তো কোনো লোক বাড়িতে ঘুমায় না, কারণ কার দৃষ্টি তখন পুলিশের আমরা অনুষ্ঠানে একেবারে শেষ এবং পর্যায়ে এটা চলে এসেছি। শুধু এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনকে সামনে রেখে এখন এই গণগ্রেপ্তারগুলো করা হচ্ছে। আবু সাইদ খান একেবারে খুবই সংক্ষেপে উনি যেটি বলছেন যে আমরা একদম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে, যেটি মানে খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে এসেও বলেছেন, আপনি কি তাই মনে করেন যে দেশ এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে? খুব আমি সংক্ষেপে। বলে শেষ সময় আমি দুটো কথা বলবো। নাও একটা কথা মিলাদ ভাই যেটা বলছে, একজন নেত্রী তিনি কি তার পরিবারের সাথে সময় কাটাতে পারেন না? তিনি একটা নেত্রী যে যাকে 93 দিন আপনি অবরুদ্ধ রাখছেন, তিনি তার যে চোখে যে আপনারা পিপা নিচ্ছে মাইরা তার চক্ষু নষ্ট করলেন, তিনি কি চক্ষু চিকিৎসা করতে পারেন না? জি, তার যে বয়স না, তাহলে অপ্রস্তুতের কথা বলেন না। না, অপ্রস্তুত কেন সময় থাকবে? নষ্ট করেছেন আপনারা। না, অপ্রস্তুত। আমি সেটাই বলেছি, উনি যা করুন বিএনপি কি করবে তা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আপনি আড়াইটি মাস নষ্ট করেছেন, কিন্তু সমস্যা হলো আপনারা একটু বললেন অপ্রস্তুত, আমরা বলেন প্রস্তুত। সমস্যা হলো আপনারা না, আমরা অপ্রস্তুতের কথা কোনদিন বলি? একটু আগে বলেছেন যে অপ্রস্তুত বলেছেন উনি বারবার। বিএনপি অনেক জনপ্রিয় দল। আচ্ছা, আচ্ছা, আমি যেটা খুব বলতে সংক্ষেপে। চাচ্ছি যে এরকম ব্যাপার আমাদের স্থানীয় সরকারটা মন্ত্রণালয়ের অধীনে, এটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে খবরদারি কিভাবে করবে কি করবে না সেটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমাদের সংবিধান এখানে জনপ্রতিনিধিত্বশীল স্বশাসিত স্থানীয় সরকারের কথা বলে, অতএব সেই ক্ষেত্রে আমলাদের উপর এই খবরদারি এই আমলাদের উপর এই খবরদারির ক্ষমতাটা এটা অতিরিক্ত রয়েছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে হতে পারে যে আদালতই একমাত্র কাউকে বরখাস্ত করার অধিকার রাখে, এবং সেটাই আমার মনে হয় মোর ডেমোক্রেটিক বলে আমি মনে করি। আমাদের এক, সময় আর শেষ, 2 নম্বর হচ্ছে যে এখানে আমাদের ডেমোক্রেটিক সময় শেষ। স্পেসটা দরকার। এখানে সরকার, বিরোধী দল, জনগণ, গণতন্ত্রের মধ্য দিয়েই জাতিকে এগোতে হবে। আমাদের সময় গণতন্ত্রের শেষ, বিকল্প যদি নেই। একটি বাক্যে কিছু বলতে চান ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ বা হাবিবা মিল্লাত, একটি বাক্যে। সেটি হচ্ছে যে আমরা প্লুরাল স্পেসটাকে ডিফেন্ড করতে চাই এবং সেটি রক্ষা করবার ক্ষেত্রে সকল স্টেক হোল্ডারের কিন্তু দায়িত্ব আছে। একে অপরকে আপনার কাদা ছোড়াছুড়ি করে সেটা কিন্তু আমি একমত। আমি চাই আগামী নির্বাচন যতগুলোই বাংলাদেশে হবে সবাই দলমত নির্বিশেষে সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করে একটা সুন্দর একটা নির্বাচন করবে, কিন্তু কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে অন্যকে দোষারোপ করতে পারবে আপনাদের না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের যে অভিজ্ঞতা, আমি মনে করি এই সরকার যদি ওই মনোভাব পোষণ করে তো এই দেশে সুষ্ঠু আমার নির্বাচন হাতে হবে আর না। সময় নেই, মাঠ নির্বাচনে ছেড়ে আমরা চলে আরো গেলে, অনেক অনুষ্ঠান মাঠ ছেড়ে করব। চলে গেলে ছিলাম, যে ঢাকা খেলোয়াড় চলে যায়। ঢাকা সিটি কর্পোরেশনে আপনিও ছিলেন বাইরেও মাঠে, থাকছি। নারায়ণগঞ্জের নির্বাচনে আপনিও ছিলেন। আগের রাতে আপনাকে আমি কাঁদতে দেখেছি টেলিভিশনের পর্দায়। আপনার জন্য আমার এখনো বুক ফাটে। আপনার মতো জনপ্রিয় একজন লোক সেই নির্বাচনে দাঁড়িয়ে জেতার কথা ছিল আপনার, আপনি সেই নির্বাচন করতে পারেন নাই। সেইভাবে আপনার চিন্তা করতে হয় বিএনপির কথা, যে যখনই কোনো কিছু ঘটে তার বর্জন করে বসে। আপনিও বর্জন আমি করতে আমার বাধ্য নেত্রীর হয়েছিলেন। প্রতি অনুগত, তার তিনি যা নির্দেশ করবেন তার আমি আপনার সবসময় চোখের পানি মাথা কিন্তু দিই। মানে নাই, আপনি মানতে পারেন। সেটা স্বাভাবিক। সবাইকে মানুষ অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও অনেক আলোচনা করব সামনে 30শে ডিসেম্বর, আমাদের প্রতিদিনই আলোচনা করতে হবে এই বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি একাত্তর সংযোগ থেকে।